স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিসিবির বল আরো একবার গিয়ে পড়লো আদালতের বারান্দায়। সপ্তাহের শেষ কার্যদিবসে তামিম ইকবালের অ্যাডহক কমিটির অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হলো রিট, আর খানিক বাদেই তামিমের প্রেস কনফারেন্স। বোর্ড সভাপতি বলছেন অবৈধ উপায়ে নির্বাচন হয়েছিল বলেই দায়িত্ব নিতে হয়েছে তাদের, আর ডেডলাইনের কয়েক সপ্তাহ আগেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজনের প্রসেস চলছে। রিপোর্টে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতা গুনে এসেছিল বিসিবি নির্বাচন, কিন্তু সেটাকে তার নিজের গতিতে চলতে দেয়া হয়নি। নির্বাচনকে করা হয়েছিল প্রভাবিত। তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটা কখনো অস্বীকারও করেননি। তার বাইরে ক্রীড়া পরিষদের করা তদন্ত কমিটির রিপোর্টেও উঠে আসে সরকারের হস্তক্ষেপের কথা। বিশেষ করে ভোটার বা কাউন্সিলর কারা হবে সেটা পুতুল নাচের মতো সাজানোর সত্যতা পাওয়া যায় ওই তদন্তে। বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিসিবির জন্য একটি 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ, যাদের মূল দায়িত্ব হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা। তামিম ইকবাল বলছেন যে কাজ তারা করতে এসেছেন সেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি পরামর্শ নেওয়া হয়েছে এবং আরও হবে। গঠনতন্ত্র মেনে জাতীয় ক্রীড়া পরিষদের বেঁধে দেওয়া সময়সীমার কয়েক সপ্তাহ আগেই হবে নির্বাচন। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। গেল বিসিবি নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়েই হয়েছে সমালোচনা করেছেন তামিম ইকবাল নিজেই। সেবারের ভিকটিম, এবারে নিচ্ছেন দায়িত্ব। এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল থিং, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে। যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমার কাজ হলো বা আমাদের কাজ হলো যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। তামিম ইকবাল যখন এই প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তার খানিক আগেই হাইকোর্টে রিট করা হয় এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চেয়ে। ক্রীড়া শিক্ষা শাখার পক্ষ থেকে যে অ্যাডহক কমিটি গঠন করার সেই আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট ফাইল দাখিল করি। সেখানে আমরা 7 জন আইনজীবী পাবলিক ইন্টেলিজিগেশন ফোরামে সেই রিটটা দায়ের করি। আমরা বলেছি যে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা হয়েছে। কারণ নির্বাচিত কমিটি, একটা নির্বাচিত সরকার, আর যেহেতু একটা বিধিবদ্ধ সংস্থা, সেইখানে এইরকম একটি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার আইনগত বিধান এবং সাংবিধানিকভাবে এটা ন্যাচারাল জাস্টিসকে ভাঙা হয়েছে। 2018 এর 21 ধারা প্রয়োগ করে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, সেটার উল্লেখ আছে ওই রিটেই। আইনজীবীরা দাবি করছেন এমন একটি আইনের অস্তিত্ব থাকলেও সেই ধারা অনুযায়ী কোনো নির্বাচিত কমিটিকে ভেঙে দেওয়ার সুযোগ নেই। কিন্তু আলোচিত সেই নির্বাচনে বিনা ভোটেই পাশ করেছিলেন বোর্ড মেম্বারদের একটা বড় অংশ। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল নিজেও। কিন্তু মজার বিষয় যে অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছিল, যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেসবের কিছুই এবারের রিটে বলা হয়নি। খালিদ জামিল, একাত্তর। ক্যাপ্টেন ইজ ওয়েটিং ফর আদার ক্যাপ্টেন্স। অপেক্ষায় আছেন তামিম ইকবাল। সাকিব আসলে তামিমের বিসিবি স্বাগত জানাবে, তবে ক্রিকেটীয় ইস্যু বাদে অন্য সব সমস্যার সমাধান সাকিবকেই করে আসতে হবে, জানালেন সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটের পাইপলাইন মজবুত করতে ভিন্ন এক উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি। দর্শকদের জন্য তামিম দিলেন স্বস্তির খবর। সাইফুল রূপকের রিপোর্ট। বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল যোগ্য, ভোট দিয়েছেন স্বয়ং সাকিব। বুধবার বিদেশি সংবাদ মাধ্যম তা ফলো করে প্রকাশ করেছে। 24 ঘন্টা না পেরোতেই এবার সাকিব ইস্যুতে তামিমের কাছে প্রশ্ন। এক সময়ের কাছের বন্ধুকে কি বুকে জড়িয়ে নেবেন? তামিমের আমলেই কি আবার লাল সবুজ জার্সিতে দেখা যাবে সুপার অলরাউন্ডারকে? একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমাদের যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3 জন ক্রিকেটার, 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা
যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার টু এক্স ক্যাপ্টেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দ্যাম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। সাকিব তামিমের মতো বিশ্বমানের ক্রিকেটার পাওয়া চারটিখানি কথা নয়, তবুও পাইপলাইনে ভালো মানের খেলোয়াড় বাড়াতে ভিন্ন উদ্যোগ নিচ্ছে বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকে অনুপ্রেরণা নিয়ে এখন থেকে জাতীয় ক্রিকেট লিগে প্রতি দলের 2টা আলাদা স্কোয়াড গড়া হবে। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও, কেননা আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেমভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কি করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়ার। সেকেন্ড 11-এ যে এই টুর্নামেন্টটা হবে, এখানে কি সুযোগ সুবিধা খুব বেশি থাকবে? না, অবশ্যই না। মিনিমাম স্ট্যান্ডার্ডে যেসব দেওয়ার দরকার, মিনিমাম ম্যাচ ফিস থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই হাঙ্গ্রিনেসটা আনতে হবে যে ওই যে 65,000 টাকা বেতন করেছি বা 1 লাখ টাকার ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। কেমনে সেকেন্ড 11 থেকে তারা ওই পারফরমেন্স করে ফার্স্ট 11-এ ঢুকতে পারবে, এই কম্পিটিশনটা ক্রিয়েট করা দায়িত্ব হলো আমাদের। দর্শকরা হলেন ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের সুবিধার কথা ভেবেই নানান পদক্ষেপ নিচ্ছে তামিমের বিসিবি। ইতোমধ্যেই বিশাল বিশাল ফ্যান লাগানোর কাজ চলছে। মিরপুর স্টেডিয়ামের যে পাশে ছাউনি নেই, সেখানেও দেখা যাবে ক্যানোপি। ছাউনির উপরে থাকবে সোলার প্যানেল। তো বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে। তামিম বিসিবির মসনদে বসেছেন সপ্তাহ 3 হলো। এই কদিনেই ভিন্নধর্মী সব উদ্যোগ নিয়ে কাজ করে ক্রিকেটাঙ্গনে প্রশংসায় ভাসছেন। সাইফুল রূপক, 71। ওয়ানডে সিরিজে ভরাডুবির পর এবার টি-20 সিরিজও হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 21 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি লঙ্কানরা। পঞ্চম ওভারে হাসিনি পেরেরাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন ফারিহা ইসলাম, তৃষ্ণা। চতুর্থ উইকেটে 37 বলে 61 রানের জুটি গড়েন হর্ষিত মাধবী ও নীলাক্ষিকা সিলভা। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে 154 রান তোলে লঙ্কানরা। রান তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে 46 রান তোলেন দিলারা আক্তার দোলা ও জুরাইরিয়া ফেরদৌস। সপ্তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন কবিশা দিলহারি। এরপরেই একে একে 3 রান আউটের শিকার হন জয়িতা, নিগার ও সুবহানা মোস্তারি। আর তাতেই 21 রানে হারের মুখ দেখে টাইগার্সরা। ছোট থেকে আরো ছোট হয়ে আসছে হামজা চৌধুরীদের সম্ভাব্য কোচের শর্টলিস্ট। আর তা থেকে লোকাল ক্যাম্পেইনার জুলফিকার মিন্টুর নাম কাটা পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। 26 কোচের মধ্যে এখন টিকে আছে 22 জন। তাদের সাথে বেতন নিয়েও শুরু হয়ে গেছে দর কষাকষি। গোলকিপিং কোচের তালিকায় ইউরোপ আমেরিকানদের সাথে আছেন একজন ভারতীয়। সিভি জমা দেওয়ার শেষ দিনে বাছাই কমিটির সদস্য ইকবাল হোসেনের সাথে কথা বলেছেন শেখ আশিক। হেড কোচের 26 জনের সিভি ছিল, 26 থেকে আসলে কোন 4 জন বাদ পড়েছে যদি একটু ক্লিয়ার করতেন। আসলে কোন 4 জন বাদ পড়ছে বা কারাই 22 জনে আছে, এটা আমাদের একটু ম্যানেজমেন্ট কমিটির আগে ম্যানেজমেন্ট কমিটি জমা না দিয়ে আমাদের বলা একটু নিষেধ আছে। 22 থেকে কাটা পড়েছে 4টা নাম। সামাজিক মাধ্যমে গুঞ্জন লোকাল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর জায়গা হয়নি শেষ পর্যন্ত। আসলে কি বাদ পড়াদের একজন মিন্টু নাকি 4 জনই ভিনদেশি? আমরা যারা 4 জন এই কমিটিতে আছি, আমাদের কারো মুখ থেকে কিন্তু কেউ কখনো শুনেননি যে সে বাদ পড়েছে, সে আছে। তো আমার বিশ্বাস যে এটা আমাদের এই কমিটির 4 জনে কেউই মুখ প্রকাশ করেনি। আমি আসলে এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, তবে আপনারা 2-1 দিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ এবং তার সিভিটা 25 পাতার সিভি দেখেছেন, তাকে নিয়ে আসলে কতটুকু আপনারা চিন্তা করছেন? তাকে আমরা এটুকু বলতে পারি যে তাকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত লিস্টে রেখেছি।
রোজারিও মিকেল প্লেইং ক্যারিয়ারে নিজেই ছিলেন গোলরক্ষক, তাই তাকে সাইন করাতে পারলে হাই প্রোফাইল গোলকিপার কোচ হয়তো না হলেও চলবে। এ বিষয়ে কি ভাবছে বাফুফে? এরকম আলোচনা হয়নি, আমরা যেহেতু হেড কোচ হিসাবে দেখছি। আর গোলকিপারের সিভি যেটা 32-33 জনের জমা পড়েছিল, ওখান থেকে আমরা 10 জন বাছাই করেছি। কোচের বেতন নিয়ে আমরা একটা আলোচনা শুনেছিলাম, সম্ভবত কোনো ধরনের আলোচনা হয়েছে কি না, আপনাদের মধ্যে? কোচের বেতনটা কি, বেতনটা তো আসলে আগে প্রাথমিক সিলেকশনের পরে একজনের সাথে কথা বলবো, সে কি, তার কি ফ্যাসিলিটি চায়, সে কি চায়। আমরা বেতন সময় আমাদেরকে বলা হয়েছে যে 300 সামথিং সিভি পড়েছে, ওখান থেকে একটা সংক্ষিপ্ত লিস্ট করার জন্য। বেতনের অবকাঠামো, বেতন কত হবে, বেতন কত দেবে, এ ব্যাপারে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। $15,000 থেকে $30,000 মধ্যে বেতন থাকতে হবে, এর বাইরে গেলে ফেডারেশনের পক্ষে আসলে এরকম কোনো বাইন্ডিংস আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে শুধু বলা হয়েছে যে সিভির থেকে যাদেরকে মনে হয়েছে যে আমাদেরকে ভালো লেগেছে, তাদের সিভিগুলো আমরা চয়েস করেছি। গোলকিপিং কোচ নিয়ে আসলে আপনাদের কি বলা হয়েছিল? নুরুজ্জামান নয়ন তার মধ্যে আছে, আপনারা আগেই বলেছিলেন। কোন কোন দেশ থেকে আসলে সিভি পড়েছে গোলকিপিং কোচ? ইউরোপের থেকে পড়েছে, ল্যাটিন আমেরিকার থেকে পড়েছে, তারপর আপনার আফ্রিকা থেকে পড়েছে, মোটামুটি এইরকম। এবং ইন্ডিয়া থেকেও একজন কোচ সিভি জমা দিয়েছিল। ইন্ডিয়া থেকে মানে কি ইন্ডিয়ান নাকি হচ্ছে ইন্ডিয়ায় কাজ করেছে এমন? না, ইন্ডিয়ানই। ইন্ডিয়ান। আচ্ছা, তাকেও আপনারা শর্ট লিস্টে রেখেছেন? এটা আমি এখন আপনার বলতে পারছি না, কারণ আমি আপনার কোনো লিস্ট আমি বলতে পারছি না, কারণ এটা নিষেধ আছে। যেহেতু আজকে ছিল হচ্ছে শেষ দিনটা সিভি জমা দেওয়ার, এবং এরপরে যেহেতু 22 জনের লিস্টও হয়ে গেছে এবং এএফসির কংগ্রেস শেষ হওয়ার পরেই সভাপতি দেশে আসার পরে আমরা মোটামুটি কোচের নামের শর্ট লিস্ট এবং ফাইনাল কোচের নামও হয়তো বা জানা যাবে। শেখ আশিক, 71, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল ব্লকবাস্টার গেম উইক। কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। এই ম্যাচে মোহামেডান এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 28তম মিনিটে মোহামেডানের খেলায় লিড নেয় উজবেক মিডফিল্ডার মোজাফফরভ, ভাঙেন ডেডলক। বিরতির আগে সমতা টানে কিংস। রাকিব হোসেনের পাস থেকে গোল করেন ফয়সাল আহমেদ। 68 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে গোল করে কিংসকে জয় এনে দেন ডরিয়েলটন গোমেজ। এই লিগে তার 15তম গোল এটা। এই জয়ের মাধ্যমে 15 ম্যাচ শেষে কিংস 34 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 6 নম্বরে মোহামেডান। অন্যদিকে 2-2 গোলে ড্র হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ মধ্যকার ম্যাচটি। সেখানে রেফারির লাল কার্ড ফিরিয়ে নেয়ার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। 2014 সালে বিশ্বকাপ একটা দুঃসহ স্মৃতি। অল্পের জন্য ট্রেনটা মিস হয়েছিল জর্ডানের। এরপর কোচ নিয়োগ থেকে ফ্যাসিলিটিস সব জায়গায় পরিবর্তন এনে সফল জর্ডান। 2026 ফিফা বিশ্বকাপে তাদের কোয়ালিফাই করার পেছনে কোচের ভূমিকা শিক্ষণীয় হতে পারে যে কোনো দলের জন্য। আবু নাইমের রিপোর্ট। We are not underdogs. We can surprise the world. ভাঙাচোরা একটা দল নিয়ে ধরেছিলেন বাজি। কোচ হয়ে করা মাস্টারি না করেও জামাল সাল্লামি জর্ডান ফুটবল দলকে শিখিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। 2014 বিশ্বকাপে কোয়ালিফাই করার খুব কাছে গিয়েও খেলা হয়নি জর্ডানের। মাঝে কেটে গেছে রাশিয়া কাতার আসর। এরপর 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে জর্ডান। এক যুগ ধরে কি এমন ফর্মুলা অ্যাপ্লাই করলো অ্যারাবিয়ানরা? শেফ ভালো হলে রান্না ভালো হওয়ার আশা করতেই পারেন। আর সে তাগিদেই মরক্কো থেকে ডেকে আনা হয় কোচ জামাল সাল্লামিকে। এসেই জর্ডান ফুটবলকে ইন্ট্রোডিউস করান স্পোর্টস সায়েন্সের সাথে। প্লেয়ারদের ওপর চাপ বাড়িয়ে ট্রাই করে দেখেন ওদের শারীরিক সক্ষমতা কতটুকু। এক ম্যাচের জায়গায় সপ্তাহে আয়োজন করেন 2 ম্যাচ। বিশেষ এক লিগও চালু করেন শুধু বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। যেহেতু প্রযুক্তির সাথে জর্ডান পরিচিত হয়ে গেছে, তাই ইনজুরি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেবটা ভালোভাবেই রেখেছে। আর তাতে দলও থেকেছে ইনজুরি মুক্ত। ট্যাকটিক্যালি আগের চেয়ে জর্ডানকে আরো অ্যাগ্রেসিভ খেলার পদ্ধতিটা শেখান, যার ফল মেলে ইরাক, মিশর, কুয়েতের বিপক্ষে। সেই সাথে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকেও বলি করে হারায় জর্ডান। মরক্কোর মতো টপ র্যাঙ্ক দলের বিপক্ষেও করে ফাইট। আত্মবিশ্বাস বাড়াতে ছোট ছোট ইনোভেশনে মনোযোগ দেন কোচ। বলেন, ফুটবল শেখাতে আসেনি, ভালো ফুটবল কিভাবে খেলতে হয় সেটাই দেখাতে এসেছি। জর্ডানের ফুটবল আগ থেকেই ছিল দারুণ শেপে, কিন্তু কোথাও কিছু একটা মিসিং ছিল, আর সেটা ওদের কোয়ালিটিফুল একজন ম্যানেজারের। অভিজ্ঞ কোচ মিলে যাওয়ায় ফুটবলাররাও ফেরেন দারুণ ছন্দে। লিগ 1-এ খেলা মুসা আলতামারি, ইয়াজান নুরদের ব্যবহারটা ঠিকঠাকই করেন কোচ। আর তাতে প্রথমবার বিশ্বকাপ খেলার গৌরবটাও অর্জন করে জর্ডান।
বিশ্বমঞ্চে ওরা কেমন করতে পারে তার একটা নমুনা বিভিন্ন সময় দেখিয়েছে দলটি। তবে গ্রুপ জেতে ওদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে নেমে দারুণ কিছু করে ইতিহাস গড়ার লক্ষ্যটা ওদের নিশ্চয়ই থাকবে। আবু নাইম, ৭১। মেট্রোপলিটানোর গর্জন ছিল আতলেটিকোয়, কিন্তু স্কোরবোর্ডে লেখা রইল সমতা। পেনাল্টির নাটকে মোড়ানো এক সেমিফাইনাল লড়াই, যেখানে আর্সেনাল এগিয়েও জিততে পারল না। আর আতলেটিকো সুযোগ পেয়েও শেষ আঘাতটা হানতে ব্যর্থ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ ১-১ ড্র। লন্ডনের আগে সব হিসেবই খোলা। জুবাইর নূরের ম্যাচ রিপোর্ট। দ্য থ্রোনস অফ ইউসিএল। এখানে ভুলের মূল্য চড়া আর সুযোগ নষ্টের খেসারত আরো বড়। মাদ্রিদে রাতে গল্পটা ছিল দুই পেনাল্টির, দুই মুহূর্তের আর অসংখ্য কি হতে পারত প্রশ্নের। আর্সেনাল বলছিল সূক্ষ্ম ভাষায়, আতলেতিকো জবাব দিয়েছে আগুনে ছন্দে, কিন্তু শেষ কথা কেউই বলতে পারেনি তা। ম্যাচের শুরুটা ছিল একদম হিসেবি। আতলেটিকোর প্রথম হুমকি আসে হুলিয়ান আলভারেজের শটে, কিন্তু ডেভিড রেয়া ছিলেন দেয়াল হয়ে। উল্টো প্রান্তে ননি মাদুয়েকের বাঁকানো শট পোস্টে ঘেঁষে বেরিয়ে গেলে তখনই বোঝা যায় লড়াইটা হবে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। দুই দলই ছিল সাবধানী, রক্ষণ ছিল সুশৃঙ্খল। আক্রমণ এসেছে আবার থেমেও গেছে, যেন দুই দাবারু চাল দিচ্ছে কিন্তু কেউই ঝুঁকি নিতে রাজি নয়। তারপর ৪৪তম মিনিট, ম্যাচে প্রথম বড় বিস্ফোরণ। বক্সে ফাউল, রেফারির বাঁশি, স্পট কিক, আর সেই দায়িত্ব নিয়ে নির্ভুল শটে আর্সেনালকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল করা প্রথম সুইডিশ হিসেবেও ইতিহাসে নাম লিখে ফেললেন তিনি। দ্বিতীয়ার্ধে গিয়ার বদলে মাঠে নামে অন্য এক আতলেতিকো। দিয়াগো সিমিওনের কৌশল বদল, ছক বদল, আর সঙ্গে সঙ্গে বদলে যায় ম্যাচের গতি। আক্রমণের ঢেউ একের পর এক আছড়ে পড়ে আর্সেনালের ডিফেন্সে। ৫৬তম মিনিটে আসে তার প্রতিদান। বেন হোয়াইটের হাতে বল লাগায় ভিএআর এর সাহায্যে পেনাল্টি, আর স্পট কিকে নির্ভুল আলভারেজ। হিসাবের খাতায় ১-১। মাত্র ৪১ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল। আর্জেন্টাইনদের মধ্যে দ্রুততম এই মাইলফলক এখন তার দখলে। এরপর যেন একক আধিপত্য আতলেতিকোর। গ্রিজম্যানের শট ক্রসবারে, লুকম্যানের একের পর এক মিস, রায়া দারুণ সেভ, সব মিলিয়ে গোলের সামনে দাঁড়িয়ে থেকেও গোল পায়নি স্বাগতিকরা। শেষ দিকে আবার নাটক। এবিচিরে এজেকে ফাউল, রেফারির পেনাল্টির বাঁশি, কিন্তু ভিআর এর পর সিদ্ধান্ত বদল। আর্সেনালের ক্ষোভ, আতলেতিকোর স্বস্তি। ম্যাচে উত্তেজনার শেষ অধ্যায় যেন এখানেই শেষ। পরিসংখ্যানেও খানিকটা এগিয়ে আতলেতিকোর শট ১৮, আর্সেনালের ১১, কিন্তু হিসাবটা এখনো বাকি। সব চোখ এখন লন্ডনে। ফিরতি লেগে নির্ধারণ হবে কে পাবে ফাইনালের টিকিট। জুবায়ের নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।